আসসালামু আলাইকুম। আলোর প্রতিফলন অধ্যায়ের লাস্ট লেকচার অর্থাৎ লেকচার 3 এ তোমাদের সবাইকে স্বাগতম। এই অধ্যায়ে আমরা আজকে যেসব টপিক নিয়ে কথা বলবো, প্রতিবিম্বের গঠন ও রশ্মিচিত্র, দর্পণের সমীকরণ, বিবর্ধন এবং বোর্ড স্ট্যান্ডার্ড কিছু গাণিতিক সমস্যা ও তার সমাধান করব। এই টপিকগুলো মূলত পড়লে তোমাদের এই অধ্যায়ের সবগুলো টপিকই আমাদের শেষ হবে। তো তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা অবতল দর্পণের প্রতিবিম্বের গঠন সম্পর্কে একটু দেখি। আমরা আগের লেকচারে কি পড়েছিলাম ভাইয়া? আগের লেকচারে আমরা দেখেছিলাম যদি এটা একটা অবতল দর্পণ হয়, এটা অবতল দর্পণ কেন? এর উত্তল অংশে কি দেওয়া আছে? প্রলেপ লাগানো আছে, ফলে এর প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করতেছে কোনটা? অবতল অংশটা। তাই এটা হচ্ছে কি অবতল দর্পণ। তো এই অবতল দর্পণের এটাকে আমরা ধরছি, সি কে আমরা কি পড়ছিলাম? বক্রতার কেন্দ্র, এফ কে আমরা পড়ছি ফোকাস এবং পি কে আমরা পড়ছি মেরু, তাই না? মেরু বিন্দু। কেন সি বক্রতার কেন্দ্র? এই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, তার কেন্দ্রকে আমরা কি বলছি? বক্রতার কেন্দ্র, যেটা হচ্ছে কি সি। আর এই গোলীয় দর্পণের যে জ্যামিতিক কেন্দ্রটা আছে, সেটাকে আমরা ধরছি কি মেরুবিন্দু পি। সিপি এর মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে আমরা কি বলছি? বক্রতার ব্যাসার্ধ বা হচ্ছে কি আর। সিপি এর মধ্যবর্তী দূরত্বকে আমরা কি পড়ছিলাম? বক্রতার ব্যাসার্ধ বা হচ্ছে কি আর, তাই না? আর এই যে বক্রতার কেন্দ্র, প্রধান অক্ষের সমান্তরালে কোনো একটা আলোক রশ্মি আসলে সেটা যে বিন্দু দিয়ে যায়, সেটাকে আমরা কি পড়ছি? প্রধান ফোকাস, তাই না? তাহলে এফ হচ্ছে কি প্রধান ফোকাস, তাই তো? এগুলা তো তোমাদের মনে থাকার কথা। তো এইটুকু যদি মনে থাকে ভাইয়া, তাহলে চলো আমরা এখন এর প্রতিবিম্বের গঠন সম্পর্কে দেখি, যে প্রতিবিম্ব কোথায় কি রকম হবে সেই সম্পর্কে কথা বলি। এই প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে তোমাদের সবচেয়ে চিন্তার বিষয় কি ভাইয়া বলো তো? তোমাদের সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে যে প্রতিবিম্বটা কখন কোথায় গঠিত হচ্ছে সেইটা নিয়ে, তাই না? যে বক্রতার কেন্দ্র থেকে একটা আলোক রশ্মি আসলো, তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? বা ফোকাস থেকে কোনো একটা আলোক রশ্মি আসলো, তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? বা হচ্ছে কি অসীম থেকে একটা আলোক রশ্মি আসলো, তার প্রতিবিম্ব কোথায়, তাই না? এইসব বিষয় নিয়ে মূলত তোমাদের একটা কি সমস্যার সৃষ্টি হয় পরীক্ষার হলে, যে তোমরা মনে করতে পারো না যে এই প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে। তো এইটার একটা মনে রাখার একটা সহজ জিনিস হচ্ছে ভাইয়া, তুমি সবসময় মনে রাখবা যে বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান প্লাস হচ্ছে কি বিম্বের অবস্থান সমান কত ভাইয়া? সমান হচ্ছে 6। বস্তুর অবস্থান আর বিম্বের অবস্থান সমান হচ্ছে কত? 6। অর্থাৎ এই দুইটার যোগফল সবসময় কি করবা? এই দুইটার যোগফল সবসময় তুমি 6 রাখবা, তাহলেই হচ্ছে তোমার বিম্ব কোথায় গঠিত হবে এটা নিয়ে তোমার কোনো প্যারা থাকবে না। তাহলে এই যে 6, এটা কোথা থেকে আসলো সেটাও তো জানা দরকার, তাই না? তুমি যদি অসীমটাকে কি ধরো, তুমি যদি অসীমে থাকা কোনো বস্তুকে এক ধরো, কি ধরো? এক ধরো, এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র। এর বাইরে হচ্ছে কোনটা? ধরো এর বাইরে হচ্ছে এটা একটা বিন্দু, ঠিক আছে? এই বিন্দুটা হচ্ছে কি বক্রতার কেন্দ্রের বাইরে, সেটা হচ্ছে কি 2। আর বক্রতার কেন্দ্রকে যদি তুমি 3 ধরো, এই বিন্দুটা হচ্ছে কি 3, ঠিক আছে? এরকম করে দিই। এটা হচ্ছে কি অসীম থেকে, এটা বক্রতার কেন্দ্র থেকে, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র আর হচ্ছে কি ফোকাসের মাঝখান থেকে, এটা হচ্ছে কি ফোকাস থেকে 4, এটা হচ্ছে কি 5, আর এটা হচ্ছে কত? 6। ফোকাস আর মেরুর মাঝখানের বিন্দুটা কি 6। তো এই জিনিসটা যদি তুমি মনে রাখো ভাইয়া, তাহলে তোমার প্রতিবিম্ব নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা এখানে কি করলাম? আমরা এখানে অসীম থেকে একটা আলোক রশ্মি আসলে তাকে আমরা 1 ধরলাম। বক্রতার কেন্দ্রের বাইরে, এই যে বক্রতার কেন্দ্র সি, তার বাইরে থেকে কোনো আলোক রাশি আসলে সেটাকে আমরা কি ধরবো? 2। বক্রতার কেন্দ্রের অবস্থানকে আমরা 3। বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে যে অবস্থানটা আছে সেটাকে আমরা ধরলাম কি 4। তারপরে হচ্ছে কি ফোকাসকে ধরলাম 5, এবং ফোকাস এবং মেরুর যে মাঝখানে যে অবস্থানটা আছে সেটা হচ্ছে কি 6। তো এই 1 2 3 4 5 6 যদি তোমার মনে থাকে ভাইয়া, তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে সেটা তোমার খুবই সহজে তুমি বের করতে পারবা। যদি প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে, তাহলে তুমি প্রতিবিম্বের আকার দেখে প্রতিবিম্বের আকৃতি, অবস্থান এটাও তুমি বলে দিতে পারবা, তাই না? প্রতিবিম্বটার কি রকম আকৃতি হচ্ছে, প্রকৃতি কিরকম সেটাও তুমি বলে দিতে পারবা। তাহলে চলো দেখি একটা। সেটা হচ্ছে কি, যখন কোনো বস্তুকে বক্রতার কেন্দ্রের বাইরে রাখা হয়, অর্থাৎ এইটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র সি, তাই না? এর বাইরে যদি কোনো একটা বস্তুকে রাখা হয়, ধরো এর বাইরে হচ্ছে কি এইখানে আমি একটা বস্তুকে রাখলাম, ঠিক আছে? এইখানে যদি একটা কোনো বস্তুকে রাখি, তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে ভাইয়া? আমরা কি জানি? প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রশ্মি কি হয় বলতো?
এই যে প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রশ্মি কি হবে, প্রধান ফোকাস দিয়ে যায়, তাই না? এইখান থেকে একটা আলোক রশ্মি আসলো, এই যে ফোকাস দিয়ে গেল, সেটা কোথা দিয়ে গেল, প্রধান ফোকাস দিয়ে যায়। প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রশ্মি কোথায় যায়, প্রধান ফোকাস দিয়ে যায়, তাই না? এই যে প্রধান ফোকাস দিয়ে আসলো, ঠিক আছে। তারপর কি হয় ভাইয়া, তারপর হচ্ছে কি বক্রতার কেন্দ্র দিয়ে আসা আলোক রশ্মি কি হয়, একই পথে ফিরে আসে। কি হয়, একই পথে ফিরে আসে। আলাদা একটা কালার দিয়ে যদি দেখাই, এই যে বক্রতার কেন্দ্র দিয়ে আসা আলোক রশ্মি, এই যে বক্রতার কেন্দ্র দিয়ে আসা আলোক রশ্মি কি হবে, যে পথে যাবে সে পথেই ফিরে আসবে, তাই না? এই পথে গেলে এই পথেই ফিরে আসবে। ওকে, তাহলে দেখো তো ভাইয়া, এই দুইটা রশ্মি কোথায় মিলিত হয়েছে, এই দুইটা রশ্মি এইখানে মিলিত হয়েছে, তাই না? এইখানে মিলিত হয়েছে। তাহলে এইখান থেকে যদি আমরা এইটা টানি, তাহলে এটাই হচ্ছে কি, এর প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় ভাইয়া, এরা কোন বিন্দুতে মিলিত হচ্ছে, সি এবং এফ এর মাঝামাঝি কোনো বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায়, সি ও এফ এর মাঝে। ঠিক আছে, সি ও এফ এর মাঝে। ঠিক আছে, মানে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। এর প্রকৃতি কি রকম ভাইয়া, এটা কি বাস্তব প্রকৃতির না, কি দর্পণের যেদিকে সেদিকেই তো বিম্ব গঠিত হয়েছে, তাই না? তাহলে এটা কি বাস্তব প্রতিবিম্ব, তাই তো? এটা হচ্ছে কি বাস্তব প্রতিবিম্ব, তাই না? বাস্তব প্রতিবিম্ব। আর হচ্ছে কি এটা উল্টা হয়েছে না, এটা হচ্ছে কি উল্টা ও উল্টো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই দুইটা যদি দেখো, এবার আরেকটা হচ্ছে কি আকার। আকারটা কিরকম ভাইয়া দেখো তো, এই যে বস্তুটার যে আকার আর এই বিম্বের যে আকার সেটা কি সমান না, বস্তুর আকার কি বড়, বিম্বের আকার কি ছোট, তাই না? তার মানে কি এটা লিখবো বস্তুর চেয়ে ছোট। ঠিক আছে, বা খর্বিত লিখে দাও, বস্তুর চেয়ে ছোট। ওকে, বস্তুর চেয়ে ছোট, বা তুমি লিখতে পারো খর্বিত। তাহলে বুঝছো এখানে কি হইলো, এখানে ভাইয়া প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি আসলে সেটা প্রধান ফোকাস দিয়ে গেল, তারপর বক্রতার কেন্দ্র দিয়ে আসা আলোক রশ্মি কি হয়, যে পথে আসে সে পথেই ফিরে যায়, তোমরা জানো, তাই না? তাহলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হলো, ফোকাস এবং মেরুর মাঝে গঠিত হইলো। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে ওই যে 6 কেমনে মিললো, তাই না? বক্রতার কেন্দ্রের বাইরে গিয়ে আমরা কি ধরতাম, 2, তাই না? বক্রতার কেন্দ্রের বাইরে আমরা কি ধরতাম, 2, তাই না? তাহলে 2 এর সাথে কত যোগ করলে 6 হচ্ছে ভাইয়া, 2 এর সাথে 4 যোগ করা লাগতেছে, তাইলেই তো 6, তাই না? তাহলে এই 4 অবস্থানটা কোথায়, এই যে দেখো এই 4 অবস্থানটা কোথায়, ফোকাস এবং মেরুর মাঝেই হচ্ছে কি 4 এর অবস্থান। ঠিক আছে, ফোকাস এবং মেরুর মাঝে 4 এর অবস্থান না, তাহলে এইখানে দেখো বিম্ব কোথায় হয়েছে, ফোকাস এবং মেরুর মাঝেই কিন্তু হয়েছে, এটা কিন্তু সেই 4 অবস্থানটাই। ওকে, এইটা যদি বুঝে থাকো ভাইয়া, তাহলে তোমার জন্য পরেরটাও হচ্ছে কি খুবই সহজ। দেখো তো এখানে কি হয়েছে, যখন বস্তুকে কোথায় রাখা হচ্ছে, বক্রতার কেন্দ্রে। ঠিক আছে, যখন বস্তুকে কোথায় রাখা হচ্ছে, বক্রতার কেন্দ্রে রাখা হয়, তখন তাহলে কি হবে ভাইয়া, এই বক্রতার কেন্দ্র কোনটা, এইটা না, এইটা হচ্ছে বক্রতার কেন্দ্র। ঠিক আছে, এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র। এটা যদি বক্রতার কেন্দ্র হয়, তাহলে এর পজিশন কত, 3। তাহলে বিম্বের পজিশন কত, কোথায় হলে 6 হবে, বিম্বের পজিশনও 3-এ হওয়া লাগবে। ঠিক আছে, আর 3 হচ্ছে কি বক্রতার কেন্দ্র। তাহলে বক্রতার কেন্দ্র থেকে আসা আলোক রশ্মির যে প্রতিবিম্বটা গঠিত হবে সেটা কোথায় হবে, বক্রতার কেন্দ্রেই হবে। ঠিক আছে, যেমন এই যে দেখো প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আসলো। ঠিক আছে, এই যে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি, সেটা কোথা দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে। ওকে, এই যে দেখো প্রধান ফোকাস দিয়ে আসছে। ঠিক আছে, আরেকটা কি, প্রধান ফোকাস দিয়ে আসে আলোক রশ্মি, এই যে প্রধান ফোকাস দিয়ে একটা আমরা আলোক রশ্মি পাঠাইলাম, সেটা কি হবে ভাইয়া, সেটা হচ্ছে কি প্রধান অক্ষের সমান্তরালে যাবে, তাই না? এই যে প্রধান অক্ষের সমান্তরালে। ঠিক আছে, এই যে প্রধান অক্ষের সমান্তরালে আমরা পাঠাইলাম। ঠিক আছে, ওকে। তাহলে এটা দেখো তুমি, এটা কোথায় মিলিত হচ্ছে, এই যে দেখো বক্রতার কেন্দ্রেই কিন্তু মিলিত হচ্ছে। ঠিক আছে, বক্রতার কেন্দ্রেই মিলিত হচ্ছে। ওকে, তাহলে এইখান থেকে ভাইয়া দেখো, এইখানে হচ্ছে এই যে দেখো আমার এইখানে যে বিন্দুটা, এইখানে কিন্তু আমি ঠিক জায়গায় লাগাইনি, ফলে একটু এদিক ওদিক হয়েছে। ঠিক আছে, তো তোমরা যখন জ্যামিতি দিয়ে আর্ট করবা ভাইয়া, তখন কিন্তু তোমাদের এই ভুলগুলা হবে না। ঠিক আছে, তোমাদের এই ভুলগুলা হবে না। ওকে, তো আমরা এখানে কি করলাম, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি পাঠাইলাম, যেটা কোথা দিয়ে গেল, প্রধান ফোকাস দিয়ে গেল। তারপর কি করলাম, প্রধান ফোকাস দিয়ে একটা আলোক রশ্মি পাঠাইলাম, যেটা কি গেল, প্রধান অক্ষের সমান্তরালে আসলো। ওকে, তো এই পর্যন্ত দেখো তো ভাইয়া, এটা কত নাম্বার পজিশন ছিল, 3। তাহলে এর প্রতিবিম্ব আমরা কোথায় ধরছি, যে বক্রতার কেন্দ্রেই প্রতিবিম্ব গঠিত হলে 6 নাম্বার হবে, তাই না? দেখো এর প্রতিবিম্ব কিন্তু কোথায় হলো, 3-এই হলো। ঠিক আছে, তাহলে এর প্রতিবিম্বের অবস্থান কোথায়, বক্রতার কেন্দ্রে, অর্থাৎ সি তে। তোমরা কিন্তু পরীক্ষার হলে সি লিখবা না, তোমরা লিখবা বক্রতার কেন্দ্রে। আমি জাস্ট খালি তোমাদের এমনিতে বোঝানোর জন্য লিখতেছি। ঠিক আছে, এর প্রকৃতি কি রকম হবে ভাইয়া, এর প্রকৃতি কি রকম হবে বলো, এটা কি বাস্তব, তাই না? এটা হচ্ছে কি বাস্তব, এটা কি বাস্তব ও উল্টো।
ওকে, আকার কিরকম ভাইয়া? দেখো এটা হচ্ছে কি বস্তুর আকারের সমান, তাই না? বস্তু যতটুকু এটা হচ্ছে কি ততটুকু বস্তুর সমান, ঠিক আছে? তাহলে এই প্রতিবিম্বের অবস্থান কোথায়? বক্রতার কেন্দ্রে। প্রকৃতি হচ্ছে কি বাস্তব ও উল্টো, এটা আকার হচ্ছে কি বস্তুর সমান। তাহলে দেখতেছো যে তুমি এই যে মানে এই 6 মিল করার এই সহজ জিনিসটা দিয়ে তুমি কত সহজে এটা বাইর করতে পারতেছো যে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। এবার যদি পরেরটাতে দেখো ভাইয়া, বস্তুকে যখন বক্রতার কেন্দ্র অর্থাৎ সি এবং এফ এর মাঝে রাখা হয়, অর্থাৎ সি এবং এফ এর মাঝে ধরো এইখানে রাখলাম, তাহলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এখন তুমি আমাকে বলো যে সি এবং এফ কত নাম্বার পজিশন, এর মাঝখানে কত? অসীম 1, বক্রতার কেন্দ্রের বাইরে 2, বক্রতার কেন্দ্র 3, এটা হচ্ছে কত? 4 নাম্বার পজিশন, তাই না? এটা হচ্ছে কত নাম্বার পজিশন? 4 নাম্বার পজিশন। তাহলে 4 এর সাথে কত লাগতেছে? 2 লাগতেছে। আর 2 হচ্ছে কোথায়? 2 হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, এই জায়গাটাই হচ্ছে কি 2, বা এরকম কোন একটা জায়গায় হচ্ছে কি 2, অর্থাৎ অসীম না হলেই সেটা হচ্ছে কি 2 নাম্বার পজিশন। বক্রতার কেন্দ্রের বাইরে অসীম না, তাহলেই হচ্ছে কি সেটা 2 নাম্বার পজিশন। তো এইখান থেকে 4 থেকে একটা আলোক রাশি কি হলো ভাইয়া? প্রথমে কি হবে? এইভাবে প্রধান অক্ষের সমান্তরালে আসলো, আসার পর কি হবে? সেটা হচ্ছে কি প্রধান ফোকাস দিয়ে যাবে, তাই না? এই যে প্রধান ফোকাস দিয়ে একটা আলোক রাশি আসলো, ঠিক আছে? এই যে প্রধান ফোকাস দিয়ে আলোক রাশি আসলো, তারপর কি হবে? তারপর হচ্ছে কি এই যে তুমি আবার প্রধান ফোকাস দিয়ে একটা আলোক রাশি পাঠাও, প্রধান ফোকাস দিয়ে একটা আলোক রাশি পাঠাইলা, সেটা কি কি প্রধান অক্ষের সমান্তরালে যাবে, তাই না? এই যে প্রধান অক্ষের সমান্তরালে আসলো, সেটা দেখো তো ভাইয়া কোথায় মিলিত হয়েছে? এই যে দেখো বক্রতার কেন্দ্রের বাইরে কোনো একটা জায়গায় মিলিত হয়েছে, তাই না? এই যে বক্রতার কেন্দ্রের বাইরে কোনো একটা জায়গায় মিলিত হয়েছে, সেটা কত নম্বর পজিশন ছিল? বক্রতার কেন্দ্রের বাইরে মানে কি 2, তাই না? সেটা হচ্ছে কি 2। তাহলে এই যে 4 আর 2 কত? 6, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু এখান থেকে বুঝতে পারতেছো কত সহজে, দেখো যে বস্তুটার অবস্থান দেখলেই তুমি আগে থেকেই ধারণা করে নিতে পারতেছো যে এর প্রতিবিম্বটা কোথায় হবে। তারপরে তুমি রশ্মি চিত্র দিয়ে দেখবা যে খুব সহজে সেটা মিলে গেছে, ঠিক আছে? ওকে, তাহলে এটা যদি হয়, তো এটা কিন্তু তোমার পরীক্ষার হলেও আসলে তুমি খুব সহজেই, এটা হচ্ছে এমসিকিউ তে আসলে তুমি খুব সহজেই বের করতে পারবা যে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায়? বক্রতার কেন্দ্রের বাইরে, সি এর বাইরে, ঠিক আছে? তোমরা আবার পরীক্ষায় সি এর বাইরে লিখিও না, তোমরা লিখবা বক্রতার কেন্দ্রের বাইরে। প্রকৃতি কিরকম ভাইয়া? এর প্রকৃতি কি? এটা হচ্ছে কি বাস্তব, বাস্তব প্রকৃতি এবং কি উল্টা, বাস্তব ও উল্টো। ওকে, ঠিক আছে? বাস্তব ও কি উল্টো, ঠিক আছে? আর হচ্ছে এর আকার কিরকম? এটা অবশ্যই কি এই যে বস্তুটা দেখো কতটুকু ছোট আর বিম্বটা দেখো কতটুকু বড়, তাহলে এটা কি বিবর্ধিত, কি বিবর্ধিত, ঠিক আছে? তো এইটুকু যদি বুঝে যাও ভাইয়া, তাহলে এটাতেও তোমরা বুঝে গেছো। এবার হচ্ছে পরেরটা, পরেরটা হচ্ছে কি বস্তুকে যখন কি ফোকাসে রাখা হবে, অর্থাৎ এফ পজিশনে রাখবা, সেটা হচ্ছে কি এই পজিশনে। ওকে, এই পজিশনে আমরা ফোকাসে সোজাসুজি হয় নাই, একটু ফোকাস থেকে সোজা করে দিই, ঠিক আছে? অর্থাৎ যখন তুমি ফোকাসে রাখবা, ফোকাস কত নাম্বার পজিশন ভাইয়া? 5 নাম্বার পজিশন, তাই না? তাহলে এর প্রতিবিম্বটা কোথায় হবে ভাইয়া? 1 নাম্বার পজিশনে, তাই না? 5 প্লাস হচ্ছে কি 1 সমান সমান কি 6। আর এই একটা কি ভাইয়া? এই 1 হচ্ছে কি অসীম, তাই না? এই অসীম, তার মানে এটা কি বাস্তবে কোথাও মিলিত হবে না, কিন্তু মনে হবে যে এরকম করে যদি আমরা টানি সেটা হচ্ছে কি অসীমে কোথাও গিয়ে মিলিত হবে। যেমন এই যে দেখাই যদি তোমার, তাহলে এই যে প্রধান ফোকাস, প্রধান অক্ষের সমান্তরালে তুমি একটা আলোক রাশি পাঠাইলা, সেটা কি হবে? প্রধান ফোকাস দিয়ে গেল, এই যে প্রধান ফোকাস দিয়ে গেল, তারপর কি? তারপর হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে একটা আলোক রাশি তুমি যদি পাঠাও, তাহলে এই যে এই যে বক্রতার কেন্দ্র থেকে একটা আলোক রাশি আমরা পাঠাইলাম, সেটা কি হবে? যে পথে যাবে সে পথে ফিরে আসবে। তো এই জিনিসটাকে যদি এইভাবে আমরা বর্ধিত করতে থাকি ভাইয়া, তাহলে দেখা যাবে যে অসীমে, এটা কি অসীমে কোনো একটা জায়গায় গিয়ে মিলিত হবে। অর্থাৎ এইটাকে যদি আমরা এই পাশে বর্ধিত করতে থাকি, তাহলে কি অসীম কোনো একটা জায়গায় গিয়ে কি হবে? তারা মিলিত হবে, ঠিক আছে? তারা কি হবে? অসীমে কোনো একটা জায়গায় গিয়ে মিলিত হবে। তাহলে এই যে প্রতিবিম্বের অবস্থান কোথায়? প্রতিবিম্বের অবস্থান হচ্ছে কি অসীমে, ঠিক আছে? অসীমে। প্রকৃতি কি রকম ভাইয়া? প্রকৃতি হচ্ছে কি বাস্তবও হইতে পারে, বাস্তব, অথবা কি হইতে পারে অবাস্তব। প্রকৃতি কি বাস্তব এবং অবাস্তব দুইটাই হতে পারে, কারণ ভাই অসীমে কি হচ্ছে সেটা তুমি জানো না, সেটা বাস্তব হইতে পারে বা অবাস্তব হইতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে কি উল্টাও হইতে পারে, আবার কি সোজাও হতে পারে, ঠিক আছে? প্রতিবিম্বটা কিরকম হবে? উল্টা অথবা সোজা। এর আকার কিরকম ভাই? আকার হবে কি অনেক বিবর্ধিত, কি অনেক বিবর্ধিত। কারণ হচ্ছে অসীমে গিয়ে কোথাও একটা মিলিত হলে এইভাবে এইভাবে, তাহলে এইখানে যদি এত বড় হয়, তাহলে অসীমে গেলে কত বড় হচ্ছে ভাইয়া চিন্তা করছো? এটা হচ্ছে কি বিবর্ধিত, অনেক বেশি বিবর্ধিত, ঠিক আছে? তাহলে এইটা যদি এই পর্যন্ত হয় ভাইয়া, ফোকাস পর্যন্ত গেল, অর্থাৎ আমরা 5 নাম্বার পজিশন পর্যন্ত আমাদের সবকিছু করলাম। এবার আসো দেখো
ফোকাস এবং মেরু, ফোকাস এবং মেরুর মাঝখানে, ফোকাস এবং মেরুর মাঝখানে কোথাও এরকম কোন একটা জায়গা, সেটা এইটাও এইখানেও হতে পারে, এইখানেও হতে পারে, যেখানেই হোক না কেন, অর্থাৎ ফোকাস এবং মেরুর মাঝখানে যে কোনো জায়গায় যদি থাকে, সেই পজিশনটা হচ্ছে কত ভাইয়া? সেই পজিশনটা হচ্ছে কত? 6, তাই না? 6 পজিশন। তাহলে 6 এর সাথে কি আরো কোনো কিছু যোগ করা লাগে? 6 তো এমনিতেই 6 হয়ে আছে, তার মানে কি আর কোনো কিছু যোগ করা লাগে? তার মানে 0, অর্থাৎ 0 যদি যোগ করা লাগে তাহলে কি 6, তাই না? তো এই প্রতিবিম্বটার ক্ষেত্রে ফোকাস এবং মেরুর মাঝখান থেকে যদি কোনো আলোক রশ্মি আসে, তাহলে ভাইয়া সেটা কি হয়? এই যে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আসলো, সেটা কি হবে? এই যে প্রধান ফোকাস দিয়ে গেল, ঠিক আছে, এই যে প্রধান ফোকাস দিয়ে গেল, তারপরে কি হবে? তারপর হচ্ছে এই যে বক্রতার কেন্দ্র থেকে একটা আলোক রশ্মিকে যদি তুমি এইভাবে পাঠাও, ঠিক আছে, সেটা কি একই পথে ফিরে আসতেছে। আর এইটাকে তুমি যদি এইভাবে বর্ধিত করো, তাহলে দেখো, তাহলে তুমি দেখো এখানে কি হইতেছে। এইখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো তো ভাইয়া, এইখানে যে স্পেসটুকু, ওকে, আর এইখানে যে স্পেসটুকু সেটা কি সেম? না। অর্থাৎ এই যে অসীমের দিকে যত আসতেছে তত কি এই স্পেসটা কি হচ্ছে? আস্তে আস্তে কি বড় হচ্ছে। তার মানে দর্পণের যেদিকে সেই দিকে বিম্ব গঠন হওয়ার কোনো সুযোগই নাই। কিন্তু এই পাশে দেখো, এই পাশে কি হচ্ছে? দর্পণের পিছনে এইটাকে যদি তুমি এইভাবে 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 বর্ধিত করো, ঠিক আছে, এইটাকে যদি তুমি এইভাবে 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 বর্ধিত করতে থাকো, তাহলে দেখবা যে এইখানে কোনো একটা জায়গায় গিয়ে কি হয়ে গেছে, তারা মিলছে। কি হয়েছে? তারা মিলছে। ওকে, তার মানে এইরকম কোন একটা জায়গায় তারা বিম্ব গঠন করতেছে। তাই এটা হচ্ছে কি দর্পণ যেদিকে তার বিপরীত পাশে, তার মানে এটা হচ্ছে কি এর আঁকা, এটা হচ্ছে কি এটা অবস্থান হচ্ছে কোথায়? দর্পণের পেছনে, তাই না? দর্পণের পেছনে, ঠিক আছে, দর্পণের পেছনের অবস্থান। ওকে, তো দর্পণের পেছনের অবস্থান, তাহলে এর প্রকৃতি কি? এটা কি অবাস্তব প্রকৃতিতে না? অবাস্তব। কিন্তু বাস্তবে তো কোথাও মিলিত হচ্ছে না, মনে হবে যে এখানে এরকম করলে এটা মিলিত হবে, এটা অবাস্তব। আর হচ্ছে কি প্রতিবিম্ব বস্তুটা কি যেরকম, এটা হচ্ছে কি একই রকম, অর্থাৎ কি সোজা, তাই না? অবাস্তব ও সোজা। আকার কি রকম? আকার অবশ্যই বিবর্ধিত, বিবর্ধিত। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছো? এই পর্যন্ত যদি বুঝে থাকো ভাইয়া, দেখো এখানে কিন্তু সব ক্ষেত্রেই আমরা ওই 6 মিল করার টেকনিকটা দিয়ে আমরা খুব সহজেই বের করতে পারতেছি যে বস্তুটার অবস্থান কোথায় হবে। ঠিক আছে, তো এমসিকিউ এর জন্য তুমি করতে পারবা। আবার হচ্ছে তোমার পরীক্ষা যখন যদি এরকম, তো অবশ্যই চিত্র আসবে তোমার পরীক্ষায় যে একটা বস্তুকে তোমার হচ্ছে ধরো বলে দেওয়া আছে ফোকাসে রাখা আছে, বা তোমাকে বলে দেওয়া থাকবে যে মেরুতে রাখা আছে, মেরু এবং ফোকাসের মাঝখানে রাখা আছে, বা বক্রতার কেন্দ্রে রাখা আছে, বক্রতার কেন্দ্রের বাইরে রাখা আছে, বা কি বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখা আছে। তো তুমি ওই 1 2 3 4 5 6 এর নিয়ম দিয়ে খুব সহজেই বের করতে পারবা যে এর প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে। তারপর তুমি কি রশ্মি চিত্র দিয়ে খুব সহজেই দেখবা যে আসলেই সেখানেই প্রতিবিম্ব গঠিত হচ্ছে। ঠিক আছে, তো এই পর্যন্ত যদি বুঝে থাকো, আরেকটা জিনিস আছে কি ভাই, আমরা কিন্তু এইটা এখনো দেখি নাই, অসীম থেকে আসা আলোক রশ্মি, তাই না? অসীম থেকে আসা আলোক রশ্মি। আচ্ছা ভাইয়া, যদি আমি এইখানে ধরি, ধরো এইখানে আমি ধরলাম এইটা অসীম, আসলেই কি এটা অসীম? এটা কিন্তু অসীম না, এটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, অর্থাৎ এটা হচ্ছে কি 2 নাম্বার পজিশনে। ঠিক আছে, তো অসীম কোনটা ভাইয়া? অসীম থেকে আসা আলোক রশ্মির কোনো তুমি উৎস দেখতে পাবা না, অর্থাৎ কোথা থেকে আলোক রশ্মিটা আসছে সেটা তুমি দেখতে পারবা না, কারণ কি অসীম থেকে আসতেছে, তুমি তার উৎসটাই দেখতে পারবা না। তো এই ক্ষেত্রে কি হবে ভাইয়া, এটা মনে রাখবা, অসীম থেকে আসা আলোক রশ্মির ক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান হয় কোথায়? ফোকাসে। কেন ফোকাসে? কারণ অসীম কত? 1, এর সাথে কত যোগ করা লাগবে? 5, আর ফোকাস বিন্দুটাই হচ্ছে কত? 5 নাম্বার পজিশন। ঠিক আছে, তাহলে এর অবস্থান কোথায়? সবসময় ফোকাসে অবস্থান হয়। প্রকৃতি কিরকম হবে ভাইয়া? বলো, প্রকৃতি কিরকম হবে অসীম থেকে আসলে? সৎ এবং উল্টা। কি? সৎ ও উল্টো। ওকে, অর্থাৎ বাস্তব প্রতিবিম্ব এবং কি সেটা উল্টা প্রতিবিম্ব গঠন করে। আকার কিরকম হবে ভাইয়া? আকার হচ্ছে কি অত্যন্ত ক্ষুদ্র। আকার কি? আকার হচ্ছে কি অত্যন্ত ক্ষুদ্র বা ছোট। ঠিক আছে, অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত বুঝছো? এই পর্যন্ত যদি বুঝে থাকো, অবতল দর্পণ নিয়ে আশা করি তোমাদের পরীক্ষা আর কোনো সমস্যা হবে না। তোমরা হচ্ছে বের করতে পারবা খুব সহজেই কোথা থেকে আসতেছে আলোক রশ্মি, কোথা থেকে আসলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, প্রতিবিম্বের প্রকৃতি কি রকম হবে। চিত্র আর্ট করলেই তুমি বুঝে যাবা মূলত প্রকৃতি আর আকার আর অবস্থান। তো আমি বুঝে বলেই দিলাম কিভাবে তুমি অবস্থান বের করতে পারবা। তোমাদের পরীক্ষায় অসীম থেকে আসা আলোক রশ্মির কোনো প্রশ্ন আসে না সাধারণত। ঠিক আছে, ওই বক্রতার কেন্দ্রের বাইরে, ফোকাস এবং মেরুর মাঝখানে, বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে, এই ধরনের এক্সাম্পল আসে বা এই ধরনের প্রশ্নই আসে। ঠিক আছে, তো আশা করি এইটা তোমরা বুঝতে পারছো। তাহলে ভাইয়া এইটুকু যদি তোমরা বুঝে থাকো, তাহলে এবার চলো আমরা একটু উত্তল দর্পণ নিয়ে
কথা বলি। উত্তল দর্পণ ভাইয়া তোমাদের জন্য অনেক সহজ, কোনো কিছু লাগবে না তোমাদের, জাস্ট তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবা যে অসীম এবং মেরুর মাঝে, কি বললাম, অসীমকে যদি ইনফিনিটি চিহ্ন দিয়ে প্রকাশ করি, অসীম ও হচ্ছে কি মেরু অর্থাৎ পি, এই দুইটার মাঝখানে যদি কোনো বস্তু থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে এর প্রতিবিম্বের অবস্থানটা ফোকাস এবং মেরুর মাঝখানে হবে, অর্থাৎ এই এফ এবং পি এর মাঝখানে হবে। তাহলে কি বুঝলা, যদি বস্তুটা অসীম এবং কি মেরুর মাঝখানে থাকে, আমি কিন্তু অসীমের কথা বলি নাই, অসীম এবং মেরুর মাঝখানে, অসীমে থাকা না, যদি অসীম এবং মেরুর মাঝখানে থাকে তাহলে এর অবস্থান কোথায় হবে, ফোকাস এবং কি মেরুর মাঝখানে, এই যে মেরু এবং ফোকাসের মাঝখানে হবে। যেমন যদি তোমাদের দেখাই, অর্থাৎ এইখান থেকে ধরো একটা আলোক রশ্মি আমি পাঠাইলাম, ঠিক আছে, এই ধরো এইখান থেকে একটা আলোক রশ্মি আসলো, উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রশ্মি এইভাবে ছড়িয়ে পড়ে, তাই না, এইভাবে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। তো এইটাকে যদি এইভাবে কোন কোন দিকে ছড়িয়ে পড়ে, প্রধান ফোকাসের দিকে, তাই না, এই যে প্রধান ফোকাস, ঠিক আছে। মনে হচ্ছে কি এটাকে বর্ধিত করলে মনে হয় কি এরকম কোন একটা জায়গা থেকে আসতেছে, তাই না। ওকে, তারপরে কি হয়, তারপরে হচ্ছে বক্রতার কেন্দ্র থেকে তুমি এবার একটা আলোক রশ্মিকে যদি পাঠাও, এই পজিশনে যদি একটা কোনো আলোক রশ্মি আসে, সেটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র দিয়ে আসা আলোক রশ্মি কি হয়, একই পথে ফিরে যায়, তাই না, এইভাবে আসলে সেটা কি হবে, একই পথে ফিরে যাবে। তো এই দুইটাকে যদি আমি বর্ধিত করি তাহলে দেখবা যে ভাইয়া এইরকম কোন একটা যে জায়গায় এসে কি মিলিত হচ্ছে, অর্থাৎ ফোকাস এবং কি মেরুর মাঝখানে মিলিত হচ্ছে, ঠিক আছে। ওকে, বুঝতে পারছো কি হয়েছে। যদি আরেকবার বলি তাহলে দেখো কি হচ্ছে, প্রথমে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি কি হইলো, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি উত্তল দর্পণের ক্ষেত্রে আসলে কি হয়, উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আসলে এইভাবে কি হয়, ছড়িয়ে পড়ে, তাই না। তো এটাকে যদি বর্ধিত করা হয় তাহলে মনে হয় কি প্রধান ফোকাস থেকে আসতেছে, তাই না, এটাকে কি মনে হয় যে প্রধান ফোকাস থেকে আসতেছে। তারপর কি বক্রতার কেন্দ্র থেকে আসা আলোক রশ্মি কি হয়, বক্রতার কেন্দ্র থেকে আসা আলোক রশ্মি যে পথে আসে সেই পথেই ফেরত যায়, এই যে বক্রতার কেন্দ্র থেকে একটা আলোক রশ্মি আসলো, সেটা যে পথে এসেছে কি হয়, সেই পথেই ফেরত যায়, তাই না। তো এই দুইটাকে মিলিত করলে দেখা যায় যে এটা এইরকম কোন একটা জায়গায় এসে মিলিত হচ্ছে, সেটাই হচ্ছে কি প্রতিবিম্ব। তাহলে এই প্রতিবিম্বের ক্ষেত্রে কি হয় দেখো তো, এই প্রতিবিম্বটা কি অবাস্তব, উত্তল দর্পণ তো তার মানে কি অবাস্তব প্রতিবিম্বই গঠন করতেছে, ঠিক আছে। অবাস্তব প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব, আর হচ্ছে কি এই যে দেখো অবাস্তব প্রতিবিম্ব সোজা, ঠিক আছে, এটা কি এরকম হবে, তাহলে কি সোজা সোজা প্রতিবিম্ব, তাই না, সোজা প্রতিবিম্ব গঠন করতেছে। আর একটা হচ্ছে কি এটা বস্তুর তুলনায় কি সবসময় ছোট, এই যে দেখো বস্তু কত বড়, তার তুলনায় কি, তার তুলনায় এটা অনেক ছোট, ঠিক আছে। আর অবস্থান কোথায়, দর্পণের পেছনের মেরু এবং ফোকাসের মাঝে, অর্থাৎ মেরু এবং ফোকাসের মাঝে, এই যে মেরু এবং ফোকাস এর মাঝেই হচ্ছে কি এর অবস্থান। তুমি ভাইয়া যতক্ষণ তুমি এইখান থেকেও পাঠাও, এইখান থেকে যদি আবার পাঠাও, তাহলে দেখবা সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে এই জায়গায় ধরো এইরকম জায়গায় কোনো একটা জায়গায় মিলিত হবে, আবার যদি এইখানে পাঠাও সেটা দেখবে এইরকম কোনো একটা জায়গায় মিলিত হচ্ছে, অর্থাৎ সবসময় কি, সবসময় ফোকাস এবং মেরুর মাঝেই থাকবে, ঠিক আছে। আর যদি বস্তুটা অসীম থেকে পাঠাও তখন কি হবে ভাইয়া, যদি অসীম থেকে পাঠাও তাহলে এই বস্তুর অবস্থান হবে ভাইয়া প্রধান ফোকাসে, অর্থাৎ তখন বস্তুটা কোথায় অবস্থান করবে, এই যে এফ বিন্দুটাতে অবস্থান করবে, ঠিক আছে। তখন এর অবস্থান হবে কোথায়, ফোকাসে, ঠিক আছে। এই যে যদি বস্তুকে অসীম থেকে পাঠাও তাহলে কি দর্পণের পিছনের ফোকাসে অবস্থান হবে, অবাস্তব এবং সোজা, কারণ উত্তল দর্পণ তো অবাস্তব বিম্বই গঠন করে। তাহলে এই পর্যন্ত যদি বুঝে থাকো ভাইয়া তাহলে খুবই সহজ জিনিস, উত্তল দর্পণ অবতল দর্পণ, উত্তল দর্পণের ক্ষেত্রে জাস্ট একটা জিনিস মনে রাখবা, মেরু এবং হচ্ছে কি অসীমের মাঝে থেকে যদি কোনো আলোক রাশি আসে তার অবস্থান সবসময় কি হবে, মেরু এবং ফোকাসের মাঝে হবে, ঠিক আছে। ওকে, এই যে প্রকৃতি হচ্ছে কি অবাস্তব সোজা, এবং আকার হচ্ছে কি বস্তুর তুলনায় সবসময় ছোট, ঠিক আছে। অনেক সহজ জিনিস না। এই অধ্যায়ে মূলত ভাইয়া তোমাদের 2টা থেকে 3টা সূত্র আছে, যেই 2টা 3টা সূত্র বললেই তোমাদের মূলত হচ্ছে তোমরা এই অধ্যায়ে যত মেয়াদ আছে সবগুলা সমাধান করতে পারবা। তাহলে দেখো চলো শুরু করি। তো এইখানে দেখো, এখানে তোমরা সবাই জানো ফোকাস সমান কি, ফোকাস দূরত্ব এফ সমান কি, এফ সমান r/2, এটা হচ্ছে কি তোমরা এতক্ষণে জানছো, তাই না, আগের অধ্যায় আগের লেকচারেই মূলত আমরা এই কথাটা বলছি, ফোকাস দূরত্ব এফ ইকুয়াল টু কত, r/2, এটা তোমরা আগে থেকেই জানো, তাই না। এখানে আর হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ, ঠিক আছে। তো এইখানে এই অধ্যায়ে ভাইয়া তোমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি 1/f ইজ ইকুয়াল টু 1/u প্লাস হচ্ছে কি 1/v। এইটা হচ্ছে তোমাদের একটা সূত্র, যেটা হচ্ছে কি 1/f ইজ ইকুয়াল টু 1/u প্লাস 1/v। ইউ হচ্ছে কি ভাইয়া, ইউ হচ্ছে আয়না থেকে বস্তুর দূরত্ব, ইউ হচ্ছে কি আয়না থেকে বস্তুর দূরত্ব, অর্থাৎ এইটা যদি হচ্ছে তোমার সেই আয়নাটা হয়, ধরো
তাহলে এটা তোমার হচ্ছে এইরকম, ধরো বস্তুটা হচ্ছে কি, বস্তুটা এইখানে আছে, ঠিক আছে। এই যে আয়না পি, এটা ধরো ফোকাস এফ, এটা হচ্ছে সি। তো এই যে একটা বস্তু আছে, এই আয়না থেকে অর্থাৎ এই পি বিন্দু থেকে এই বস্তুটার দূরত্বই হচ্ছে কি ইউ, ঠিক আছে। অর্থাৎ আয়না থেকে বস্তুর দূরত্ব। এবার কি বলছে, আয়না ভি হচ্ছে কি আয়না থেকে বিম্বের দূরত্ব, অর্থাৎ এই বস্তুটাকে এখান থেকে আলোক রশ্মি ফালাইলে এর প্রতিবিম্ব যেখানে হবে অর্থাৎ 2, তার মানে এর প্রতিবিম্ব কোথায় হবে, ফোকাস এবং মেরুর মাঝখানে। অর্থাৎ এই যে পি এবং এইখানে অর্থাৎ বিম্ব যেখানে গঠিত হবে তার মধ্যবর্তী দূরত্বকে আমরা কি ধরি, ভি, ঠিক আছে। এর তো ফোকাস দূরত্ব তোমরা জানো, তাই না? তো এই পর্যন্ত এই অধ্যায়ে এই সূত্রটা যদি এইটুকু বুঝে থাকো ভাইয়া, তারপরে হচ্ছে আমি তোমাদের আরো কিছু কথা বলবো, যেটা হচ্ছে তোমরা এখন একটু মনে রাখবা। তোমরা হচ্ছে তোমাদের এই অধ্যায়ে বইয়ে তোমাদের এইভাবে অনেক কিছু অনেক এত কিছু বলা নাই। তোমরা যখন ম্যাথ সলভ করতে যাবা গাইডে, তখন দেখবা যে তোমরা অনেক কনফিউজ হচ্ছ যে কোথায় কি ইউজ করবা। তো আমি যদি তোমাদের একটু সহজভাবে বলি দেই, ইউ সবসময় কি ভাইয়া, অর্থাৎ ইউ সবসময় কি ধনাত্মক। ইউ সবসময় ইউ সবসময় কি হবে ভাইয়া, ইউ সবসময় হচ্ছে কি প্লাস। অর্থাৎ এই যে বস্তু থেকে যে দূরত্বটা, আয়না থেকে যে বস্তুর দূরত্বটা, এটা সবসময় কি, এই আয়না থেকে বস্তুর দূরত্ব সবসময় কি ভাইয়া, এটা সবসময় পজিটিভ ধরায়, ঠিক আছে। এটা কখনোই ঋণাত্মক ধরা হয় না, ঠিক আছে, এটা সবসময় পজিটিভ। এবার হচ্ছে এই যে ভি, ভি হচ্ছে কি ভাইয়া, কখনো হচ্ছে দেখো তো, কখনো হচ্ছে এই পাশে প্রতিবিম্ব গঠন হয়, আবার কখনো দর্পণের পিছনে গঠিত হয় না। অর্থাৎ কখনো বাস্তব, আবার কখনো কি হয়, অবাস্তব প্রতিবিম্ব গঠন করে। তো এই যে যখন বাস্তব প্রতিবিম্ব, তখন আয়না যেদিকে, বিম্ব কি সেই দিকেই হয়, তাই না? আবার যখন অবাস্তব, তখন কি এর বিপরীত দিকে প্রতিবিম্ব গঠিত হয় বলে আমাদের মনে হয়, তাই না? তো এই ক্ষেত্রে ভি এর ক্ষেত্রে ভাইয়া মনে রাখবা, ভি হচ্ছে কি বাস্তব প্রতিবিম্বে, বাস্তব প্রতিবিম্ব হলে সেটা কি প্লাস, আর অবাস্তব হলে সেটা কি, অবাস্তব হলে ভি এর মান কি মাইনাস, ঠিক আছে। যখন বাস্তব প্রতিবিম্ব হবে তখন ভি হচ্ছে প্লাস, আর যখন অবাস্তব প্রতিবিম্ব হবে তখন ভি হচ্ছে কি মাইনাস, ঠিক আছে। এইটুকু মনে রাখবা। আরেকটা সূত্র আছে ভাইয়া তোমাদের বইয়ে, সেটা হচ্ছে বিবর্ধন, ঠিক আছে। সেটা হচ্ছে কি বিবর্ধন। ওকে, বিবর্ধন নিয়ে আমরা হচ্ছে এখনই কথা বলি। বিবর্ধন এম ইজ ইকুয়াল টু কি মাইনাস ভি বাই ইউ। এই যে আমি মাইনাসটা দিছি, যখন হচ্ছে কি, যখন বিম্ব যখন অবাস্তব, ঠিক আছে, বিম্ব যখন অবাস্তব, ঠিক আছে, অবাস্তব, অর্থাৎ বিম্ব যখন অবাস্তব হবে তখন ভাইয়া তুমি এই সূত্রটা ইউজ করবা, ঠিক আছে। আর বিম্ব যখন বাস্তব হবে তখন ভাইয়া তুমি ভি বাই ইউ ইউজ করবা, ঠিক আছে, ভি বা ইউ, ঠিক আছে। তখন আর তুমি মাইনাস চিহ্নটা দিবা না। ওকে, বিম্ব যখন বাস্তব, ঠিক আছে। তো এগুলা ভাই আমি তোমাকে লিখে দিলাম জাস্ট তোমার হচ্ছে বিষয়গুলো সহজ করে দেওয়ার জন্য। তুমি যদি গাইডে দেখো, তোমাদের বইয়ে তো জাস্ট সূত্রটুকু লেখা আছে। তুমি যখন ম্যাথ করতে যাবা ভাইয়া, তখন দেখবা যে তুমি হচ্ছে অনেক সমস্যায় পড়তেছো, যে কখনো দেখতেছো মাইনাস, কখনো প্লাস। তো ভাইয়া তুমি জাস্ট এইটুকু মনে রাখো, ইউ সবসময় কি, ইউ সবসময় পজিটিভ। ভি এর মান হচ্ছে কি, ভি যখন অর্থাৎ বিম্ব যখন বাস্তব হবে তখন ভি প্লাস, আর যখন অবাস্তব হবে তখন মাইনাস, ঠিক আছে। অর্থাৎ যদি প্লাস পাও তাহলে তুমি ভি এর মান বের করে, যদি তুমি প্লাস পাও তাহলে তুমি বলে দিতে পারবা এটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব, আর যদি মাইনাস পাও তাহলে তুমি বলে দিতে পারবা এটা হচ্ছে কি অবাস্তব প্রতিবিম্ব, ঠিক আছে। আর এই যে এম এর এই বিবর্ধনের ক্ষেত্রে যে সূত্র, এটা হচ্ছে বিবর্ধন, ঠিক আছে, বিবর্ধন। তো এই বিবর্ধনের যে সূত্রটা আছে ভাইয়া, তো বিবর্ধনের এই সূত্রটা হচ্ছে কি এম ইজ ইকুয়াল টু কি মাইনাস ভি বাই ইউ। যখন আমরা কখন আমরা মাইনাস ইউজ করব, যখন হচ্ছে কি এটা অবাস্তব বিম্ব গঠন করবে তখন আমরা কি মাইনাস ইউজ করব, আর যখন বাস্তব বিম্ব গঠন করবে আমরা কি তখন প্লাস ইউজ করব। তো প্রথম কথা হচ্ছে তুমি নিজেও বুঝতে পারবা যে কখন মাইনাস, কখন অবাস্তব বিম্ব হচ্ছে, কখন বাস্তব বিম্ব হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে তোমার পরীক্ষায় বলেও দেওয়া থাকবে যে এটা হচ্ছে কি বাস্তব বিম্ব গঠন করতেছে বা অবাস্তব বিম্ব গঠন করতেছে। তো এইটুকু যদি ভাইয়া তোমার মনে থাকে, তাহলে হচ্ছে তোমার জন্য হচ্ছে কি সবকিছু সহজ হয়ে যাবে। আরেকটা জিনিস আছে ভাইয়া তোমাদের, সেটা হচ্ছে কি ফোকাস, তাই না? ফোকাস অর্থাৎ এফ, এফ কখন প্লাস ভাইয়া, এফ প্লাস হবে যখন এটা কি অবতল দর্পণ, কি দর্পণ, অবতল দর্পণ। আর এফ কখন মাইনাস, যখন এটা হচ্ছে কি উত্তল দর্পণ, ঠিক আছে। আমার লেখাগুলো আমি মোটা করে লিখতেছি তো তাই একটু, উত্তল দর্পণ, ঠিক আছে। তো কখন অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস হচ্ছে কি আমরা সবসময় প্লাস ধরবো, আর উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা ফোকাসকে কি ধরবো, মাইনাস ধরবো, ঠিক আছে। আরেকটা জিনিস যদি তোমাদের এইখান থেকে বলি, বিবর্ধনের ক্ষেত্রে বিবর্ধন এম যখন হচ্ছে কি, বিবর্ধন এম এর মান যখন কি হবে, এম এর মান যখন
একের চেয়ে কি হবে, একের চেয়ে বড় হবে, একের চেয়ে একটু ছোট করে লিখি, একের চেয়ে যখন বড় হবে তখন হচ্ছে এটা কি বিবর্ধিত বিম্ব। তো এটা কি বিম্বটা কিরকম হবে, বস্তুর চেয়ে বড়, বিম্ব বস্তুর চেয়ে বড়, ঠিক আছে। আর এম যখন ছোট হবে একের চেয়ে তখন কি বিম্ব বস্তুর চেয়ে কি ছোট। আরেকটা কি হতে পারে, এম সমান সমান কি হতে পারে, আরেকটা এম সমান সমান এক হতে পারে, অর্থাৎ এম এর মান কি হতে পারে, একের সমান হতে পারে। তখন সেটা কি ভাইয়া, তখন সেটা কি, সেটা তো সমতল দর্পণ, তাই না। এটা হচ্ছে কি সমতল দর্পণ। সমতল দর্পণের ক্ষেত্রে এম এর মান কত হয়, 1 হয়। ওকে, তো এই যে কয়টা জিনিস যদি তুমি মনে রাখো তাহলে ভাইয়া তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তুমি হচ্ছে এই পেজটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এম এর মান হচ্ছে কি, এম এর মান হচ্ছে যখন একের চেয়ে বড় তখন সেটা কি বিম্ব দিচ্ছে, অর্থাৎ বিম্বটা হচ্ছে কি বস্তুর চেয়ে বড়, যখন একের চেয়ে ছোট এম এর মান তখন ওটা কি বিম্ব বস্তুর চেয়ে কি ছোট, তাই না। আর হচ্ছে বিবর্ধনের যে সূত্র আছে, আমরা এটা হচ্ছে কি যখন বাস্তব বিম্ব তখন হচ্ছে কি ভি বাই ইউ, যখন অবাস্তব বিম্ব তখন হচ্ছে কি মাইনাস ভি বাই ইউ। ওকে, তো এইটুকু যদি ভাইয়া তোমার মনে থাকে তাহলে হচ্ছে আমরা এখন তোমাদের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আশা করি এই দুইটা গাণিতিক সমস্যার সমাধান করলেই তোমাদের মূলত এই অধ্যায়ের যে হচ্ছে এই অধ্যায়ের যে ম্যাথ গুলো আছে তোমরা হচ্ছে সবগুলারই আশা করি সমাধান করতে পারবা। তো এই ম্যাথটা দেখো ভাইয়া, এইখানে দেখো তো কি বলছে। এটা প্রথমত এটা তুমি দেখেই বুঝতেছো এটা কি একটা অবতল দর্পণ, তাই না। প্রথমে এটা বুঝতেছো তুমি এটা অবতল দর্পণ, তাই তো, এটা হচ্ছে কি অবতল দর্পণ। এই অবতল দর্পণের ক্ষেত্রে ভাই তোমাকে বলে দেওয়া আছে ফোকাস কত, এফ হচ্ছে দেওয়া আছে 40, তাই না। এবার বলছে কি ও এ বস্তুর অবস্থান সি এবং এফ এর মধ্যবিন্দু, এই যে সি এবং এফ এর মধ্যবিন্দুতে হচ্ছে কি এই যে বস্তু ও এ। তো ভাইয়া এখন তুমি আমাকে বলো তো, যদি গ নাম্বারটার অ্যান্সার করি তাহলে ফোকাস দেওয়া আছে কত, ফোকাস দেওয়া আছে 40, তাই না। ফোকাস যদি 40 হয় তাহলে বক্রতার কেন্দ্র থেকে মেরুর অবস্থান কত ভাইয়া, অবশ্যই মেরুর অবস্থান ছিল 80, তাই না। অর্থাৎ সেখান থেকেই তো তুমি এফ ইকুয়াল টু আর বাই 2 দিয়ে তো তুমি 40 পেয়েছো, তাই না। তো এইটুকু যদি 40 হয় ভাইয়া তাহলে এইটুকু কত, এইটুকু হচ্ছে 20, এইটুকু হচ্ছে কত 20, তাই না। কেন এইটুকু 20 এইটুকু 20 বুঝছো, যদি না বুঝে থাকো তাহলে যদি তোমাকে লিখে দেখাই, তুমি কি জানো, তুমি জানো হচ্ছে কি বক্রতার কেন্দ্র থেকে এইটার দূরত্ব সেটা হচ্ছে কি আর, এফ ইকুয়াল টু তুমি কত পাইছো আর বাই 2, তাই না। আর বাই 2, তাহলে এফ এর মান দেওয়া আছে তোমার 40 ইকুয়াল টু কত আর বাই 2, তাহলে আর সমান হচ্ছে কত 80, তাই না। এগুলা তো সহজ জিনিস, এগুলা দেখানো আসলে তোমাদের জন্য লজ্জা। তো এইখানে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ তুমি পাইছো কত 80, তাই না। বক্রতার ব্যাসার্ধ যদি 80 অর্থাৎ সি থেকে পি এর দূরত্ব কত 80, তার মধ্যে এই যে সি থেকে এফ এর দূরত্ব, পি থেকে এফ এর দূরত্ব কত 40 দেওয়া আছে, অর্থাৎ ফোকাস দূরত্ব 40 দেওয়া আছে, তার মানে বাকি এইটুকু কত, এইটুকু হচ্ছে কত 40, এইটুকু 40। এবার বলছে যে ও এ হচ্ছে কি সি এবং এফ এর মধ্যবিন্দু, অর্থাৎ এই যে সি এবং এফ এর মধ্যবিন্দু যদি এইটা হয় তার মানে এইটুকু হচ্ছে 20, এইটুকু হচ্ছে কি 20। বুঝতে পারছো কি, আচ্ছা। যদি বুঝে থাকো এবার আসো তাহলে আমরা একটু তোমাদের চিত্রটা একটু পরিষ্কার করি, ঠিক আছে। তাহলে বস্তুটা কোথায় অবস্থান করতেছে ভাইয়া, বস্তুর অবস্থান কোথায়, ইউ ইজ ইকুয়াল টু কত, এইখানে হচ্ছে 40 আর এইখানে হচ্ছে কত 20, তার মানে 40 প্লাস হচ্ছে কত 20, এটা হচ্ছে কত 60। বস্তুটা দর্পণ থেকে কত দূরে আছে, 60 মিটার বা 60 সেন্টিমিটার, এটা সেন্টিমিটারতে না, 60 সেন্টিমিটার দূরে আছে। তোমাকে বলছে কি ভাইয়া, তোমাকে বলছে রৈখিক বিবর্ধনের মান নির্ণয় করো, অর্থাৎ তোমাকে বের করতে বলছে এম এর মান, এম, ঠিক আছে, এম। তো এম বের করার জন্য তুমি এম এর দুইটা সূত্র জানো, সেটা হচ্ছে কি এম ইজ ইকুয়াল টু কি ভি বাই ইউ, তাই না। এটা তো অবশ্যই বাস্তব প্রতিবিম্ব দিচ্ছে, কারণ এইখানে বস্তু রাখা হলে কোথায় অবস্থান করবে, বিম্ব কি বিম্ব অবশ্যই এই যে এইখান থেকে একটা ফোকাস দিয়ে একটা আলোক রাশি যদি আসে, এই যে এইখান থেকে আসলো, তারপরে হচ্ছে ফোকাস দিয়ে একটা আলোক রাশি আসলে সেটা কি হচ্ছে এইরকম দর্পণের বাইরে, অর্থাৎ এটা কি বাস্তব বিম্ব গঠন করতেছে, তাই না। তো এইটা যেহেতু বাস্তব বিম্ব গঠন করতেছে তার মানে সূত্র হচ্ছে কি এম ইজ ইকুয়াল টু কত ভি বাই ইউ, তাই না। এম ইজ ইকুয়াল টু কত ভি বাই ইউ। তো তোমার এই সূত্রে কি লেখা লাগতেছে ভাইয়া, এই সূত্রে তোমার ভি বাইর করা লাগতেছে, কি লাগতেছে অবশ্যই ভি লাগতেছে। তাহলে ভি নির্ণয়ের সূত্রটা কি ভাইয়া তুমি বলো তো, ভি নির্ণয়ের সূত্র আমরা একটা জানি না, সেটা হচ্ছে কি 1/f ইজ ইকুয়াল টু কত 1/u প্লাস হচ্ছে কত 1/v, তাই না। তোমার f দেওয়া আছে না, কত দেওয়া আছে 1/40 ইজ ইকুয়াল টু কত ইউ কত বাই 60 প্লাস হচ্ছে কত 1/v।
তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি 1/v ইজ ইকুয়াল টু কত, 1/4d মাইনাস 1/60। ঠিক আছে, ওকে ওকে, এই পর্যন্ত বুঝছো? এই পর্যন্ত যদি তুমি বুঝে থাকো তাহলে হচ্ছে দেখো এখান থেকে তাহলে 1/v ইজ ইকুয়াল টু কত, তাহলে 1/v এর লসাগু কত হচ্ছে ভাইয়া 120, তাই না? এখানে হচ্ছে কত 3 মাইনাস 2। ওকে, তাহলে এইখান থেকে আমরা যদি এই পাশে লিখি তাহলে 120 1, তাহলে ভি এর মান কত হচ্ছে ভাইয়া, ভি এর মান হচ্ছে কত 120। এই যে 1/v থেকে আমরা এখানে উল্টে দিলে কি হচ্ছে 120, তাহলে এটা হচ্ছে কত 120 সেন্টিমিটার। তো এইখানে ভি এর মান দেখো ভাই, এখানে কিন্তু ভি এর মান পজিটিভ আসছে, তাই না? ভি এর মান পজিটিভ দেখেও তুমি বুঝতে পারছো তো কি এটা হচ্ছে বাস্তব বিম্ব। ঠিক আছে, যদি বাস্তব বিম্ব হয় তাহলে এবার তুমি বিবর্ধন নির্ণয় সূত্রটা লিখো, এম ইজ ইকুয়াল টু কত, এম ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই ইউ। ওকে, এম ইজ ইকুয়াল টু যদি ভি বাই ইউ, তাহলে তোমার বিবর্ধন নির্ণয় করতে বলছে এম, ভির মান কত 120 আর ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে কত 60, তাহলে এখান থেকে কত 2, তাই না? তাহলে বিবর্ধন কত, বিবর্ধনের মান কত ভাইয়া, বিবর্ধনের মান হচ্ছে 2। ঠিক আছে, বিবর্ধনের মান হচ্ছে কত 2। এইখান থেকে যদি আমি তোমাকে বলি যে এই বিবর্ধন থেকে তুমি কি দেখতেছো, এম গ্রেটার দেন কত 1, এম এর মান কত 1 এর চেয়ে বড়, তাই না? এম এর মান হচ্ছে কি 1 হচ্ছে বড়, তার মানে এটা হচ্ছে কি বস্তুর চেয়ে কি বড় আকৃতির বিম্ব দিবে। ঠিক আছে, অর্থাৎ বস্তুর চেয়ে দ্বিগুণ আকৃতির। ওকে ওকে, এই পর্যন্ত বুঝতে পারছো? বস্তু যে আকৃতির হবে তার চেয়ে দ্বিগুণ আকৃতির হবে বিম্বর আকৃতি। ঠিক আছে, তো এইখান থেকে তোমাদের বিবর্ধন বের হইলো। এবার দেখো তো ভাইয়া, এবার তোমাকে কি বলছে, ও এ লক্ষ্য বস্তুকে দর্পণের দিকে 30 সেন্টিমিটার সরালে, এই যে ও এ লক্ষ্য বস্তুটাকে দর্পণের দিকে কত সেন্টিমিটার সরানো হয়েছে 30 সেন্টিমিটার, কিরূপ প্রতিবিম্ব হবে রশ্মি চিত্রের সাহায্যে বিশ্লেষণ করে। এটা কিন্তু আর তোমার ম্যাথ না, এটা তোমাকে চিত্রের মাধ্যমে দেখানো লাগবে। তো আমি যদি এইখান থেকে তোমাকে জাস্ট এইটুকু বলি দেই তাহলে আশা করি তুমি পারবা। ফোকাস দূরত্ব কতটুকু ভাইয়া, এইখানে 40, এইখানে কতটুকু আছে 20, তার মানে হচ্ছে কত 60, তাই না? 60 সেন্টিমিটার থেকে কত সেন্টিমিটার সরাইছে 30 সেন্টিমিটার, কোন দিকে, দর্পণের দিকে, মানে এই দিকে, তার মানে হচ্ছে কত 30 সেন্টিমিটার সরালে আর থাকতেছে কত 30, তাই না? তো এই 30 যদি এইদিকে সরায় তার মানে কি এটা হচ্ছে ফোকাস এবং মেরুর মাঝখানে এরকম কোন একটা জায়গায় না ভাইয়া? তখন বস্তুটার অবস্থান কোথায় হচ্ছে, ফোকাস এবং মেরুর মাঝখানে হচ্ছে না, বলো তো? তখন বস্তুর অবস্থান কোথায়, ফোকাস এবং মেরুর মাঝখানে হচ্ছে না, মানে কয় নাম্বার পজিশন ভাইয়া বলো তো? এটা হচ্ছে কত নাম্বার পজিশন, এটা হচ্ছে 6 নাম্বার পজিশন, তাই না? এই 6 নাম্বার পজিশনে যদি কোনো বস্তু রাখা হয় ভাইয়া, তাহলে বলো তো এর বিম্ব কোথায় হবে, অবশ্যই কোথায়, দর্পণের পেছনে হবে, তাই না? দর্পণের পেছনে এরকম কোনো একটা জায়গায় হবে। তো এই রশ্মি চিত্রটা এখন কি তোমরা আট করতে পারবে না ভাইয়া, বলো তো? এই রশ্মি চিত্র তোমরা আট করতে পারবে না, দর্পণের কিছু পিছনে কিরকম বিম্ব হবে। এই যে যদি আমি তোমাদের আগের রশ্মি চিত্রটাই দেখাই তাহলে আশা করি তোমাদেরকে আর দেখানো লাগবে না, এই চিত্রটাই ভাইয়া ওইখানে। ঠিক আছে, এই যে ঘ নাম্বারের এই চিত্রটা এইখানে হবে আর এই জিনিসগুলাই ওইখানে লেখা লাগবে, আর তুমি হচ্ছে চিত্রের বর্ণনা দিবা। ঠিক আছে, যেমন এম পি এম প্রাইম যদি একটা দর্পণ হয়, ঠিক আছে, এর ফোকাস এত, মেরু এত, তো এইখান থেকে তুমি ব্যাখ্যাটা লিখে দিবা। ঠিক আছে, তো এই ম্যাথটা যদি তুমি বুঝে থাকো ভাইয়া, এটা হচ্ছে, এটা মনে হয় না তোমাদের ঢাকা বোর্ড, এটা হচ্ছে তোমাদের ময়মনসিংহ বোর্ড মেবি। ঠিক আছে, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডের 25। ঠিক আছে, তো এইটা যদি ভাই এখন তোমরা বুঝে থাকো তাহলে হচ্ছে তোমাদের জন্য আমি আরেকটা ম্যাথ দেখাই। ঠিক আছে, এই ম্যাথটা একটু দেখো, এই ম্যাথটা হচ্ছে তোমাদের, এই ম্যাথটা হচ্ছে ঢাকা বোর্ডে। ঠিক আছে, এই ম্যাথটা হচ্ছে ঢাকা বোর্ড। তো এই ম্যাথটার ক্ষেত্রে তুমি একটু লক্ষ্য করো, প্রথমে তুমি দেখো দর্পণটাতে, প্রথমে কি দেখবা, তুমি এই দর্পণটা দেখো। এখন তুমি আমাকে দর্পণ দেখে বলো যে ভাই এটা কোন দর্পণ। তুমি যদি এই দর্পণ দেখে চিনতে না পারো যে এটা কোন দর্পণ ভাইয়া, তাহলে আমি মনে করি যে তোমার এতক্ষণ পর্যন্ত ক্লাস বা এই 3টা ক্লাস দেখা তোমার জন্য বৃথা। তুমি দর্পণ দেখে যদি চিনতে না পারো এটা কোন দর্পণ, এটা দর্পণ দেখেই আমি বুঝতেছি এটা হচ্ছে কি উত্তল দর্পণ। কেন উত্তল দর্পণ, কারণ এর অবতল অংশে কি লাগানো আছে, প্রলেপ লাগানো আছে, ফলে প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে কোনটা, প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে এর উত্তল অংশটা, তাই না? তাই এটা হচ্ছে কি উত্তল দর্পণ। ওকে, তো এটা যদি উত্তল দর্পণ হয়ে থাকে, এবার তোমাকে বলছে কি ও সি সমান 20 সেন্টিমিটার, এই যে ও থেকে এই যে সি অর্থাৎ হচ্ছে কত 20 সেন্টিমিটার, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু কত 20 সেন্টিমিটার, তাই না? তারপরে কি দেওয়া আছে ভাইয়া, তারপর দেওয়া আছে ও কিউ সমান 15 সেন্টিমিটার, অর্থাৎ এই ও কিউ সমান হচ্ছে কত 15 সেন্টিমিটার, অর্থাৎ দর্পণ থেকে বস্তুর দূরত্ব, দর্পণ থেকে কত বস্তুর দূরত্ব সেটা হচ্ছে কত সেন্টিমিটার
15 সেন্টিমিটার। ওকে, তো এইটুকু যদি তোমার দেওয়া থাকে ভাইয়া, এবার তোমাকে বলছে প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ তোমাকে কি নির্ণয় করতে বলছে? তোমাকে নির্ণয় করতে বলছে ভি। তাহলে তুমি কি ভি নির্ণয় করতে পারবা না? অবশ্যই পারবা। তো ভি নির্ণয়ের আগে তুমি সূত্রটা কি জানো? আমরা, তুমি যদি, তোমার এখানে দেওয়া আছে মানগুলো তো আমি এখানে লিখছি, তাও যদি তোমার জন্য আবার লিখি, তোমার দেওয়া আছে আর, আর সমান কত? 20 সেন্টিমিটার। তুমি আর থেকে এফ বার করতে পারবা না? এফ সমান তাহলে কত? আর বাই 2। তাহলে হচ্ছে কত? 20/2 ইকুয়াল টু কত? 10 সেন্টিমিটার। এখন হচ্ছে ভাইয়া, এই যে আমি 10 সেন্টিমিটার লিখলাম, আমি কি ঠিক লিখছি? বলো তো। আমি কিন্তু ভাইয়া ঠিক লিখি নাই। কেন ঠিক লিখি নাই ভাইয়া? কারণ হচ্ছে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস হচ্ছে কি? ফোকাস হচ্ছে মাইনাস। তো এইখানে তুমি এবার লিখো এফ ইজ ইকুয়াল টু মাইনাস 10 সেন্টিমিটার। এখানে তুমি ব্র্যাকেট দিয়ে লিখে দাও উত্তল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণ, ঠিক আছে? এটা যেহেতু উত্তল দর্পণ, তাই হচ্ছে কি ফোকাস হচ্ছে কি মাইনাস। ওকে, তো এইটা যদি এই পর্যন্ত হয়ে থাকে, এবার তোমার কাছে আর কি দেওয়া আছে ভাইয়া? আর দেওয়া আছে ইউ। ইউ হচ্ছে কত? 15 সেন্টিমিটার। এবার তুমি তোমার সূত্র অনুযায়ী লিখো 1/f ইজ ইকুয়াল টু কত? 1/u প্লাস হচ্ছে কত? 1/v। তাহলে আমাকে নির্ণয় করা লাগবে কি? 1/v। তাহলে 1/v ইজ ইকুয়াল টু কত? 1/f মাইনাস 1/u। তাহলে এফ এর মান কত? এফ এর মান হচ্ছে -10 মাইনাস 1/u এর মান কত? 15। ঠিক আছে, তাহলে এইটা যদি লসাগু করো, এটা লসাগু কত হচ্ছে ভাইয়া? 15 আর 10 এর লসাগু কত? 30। ঠিক আছে, 1/v। তাহলে 1/v এর লসাগু কত ভাইয়া? 30। ওকে, তাহলে এইখান থেকে কত? -3 -2। তাহলে 1/v ইজ ইকুয়াল টু কত? -5, নিচে হচ্ছে কত? 30। তাহলে 1/v সমান হচ্ছে কত? -1/6। তাহলে v এর মান কত পাচ্ছি আমরা? v এর মান কত পাচ্ছি বলো? v ইজ ইকুয়াল টু কত? -6। এইখানে এই যে v এর মান মাইনাস পাইছি, এটা দিয়ে তুমি কি বুঝতেছো বলো তো? এটা কি অবাস্তব বিম্ব না? আমি তোমাকে কি বলছি? অবাস্তব বিম্বে ভি এর মান কি আসে? মাইনাস আসে। ওকে, তো এইখান থেকে তুমি বুঝতে পারছো? এইখান থেকে যদি তুমি বুঝতে পারো ভাইয়া, তাহলে আশা করি যে তুমি এইখান থেকে হচ্ছে কি প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করতে পারছো। এখন যদি আমি তোমাকে বিবর্ধন বার করতে বলি, বিবর্ধন পারবা না? সেম জিনিস, তুমি বিবর্ধন লেখো। আচ্ছা, তোমাদের ঘ নাম্বারেই বিবর্ধন নির্ণয় করতে বলছে। দেখি, উদ্দীপকের দর্পণে 10 সেন্টিমিটার বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব কি? অর্থাৎ উদ্দীপকে উল্লেখিত দর্পণে 10 সেন্টিমিটার বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব কি? তোমাকে একে নির্দিষ্ট কোনো কিছু বলে দেয় নাই, শুধু বলতে 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে। 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে কি হইতে পারে ভাইয়া? 10 সেন্টিমিটারের বেশি দূরত্ব কি? 11 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, তারপরে হচ্ছে কত? 100 সেন্টিমিটার। এটা কি 10 সেন্টিমিটারের বেশি বলে দিয়ে তোমাকে একটা 10 থেকে আনলিমিটেড একটা অসীম একটা মান দিয়ে দিছে, তাই না? তো এত বড় একটা রেঞ্জের হিসাব তুমি তো জাস্ট একটা দিয়ে করে দেখাইতে পারো না, তাই না? তো তুমি এই ক্ষেত্রে হচ্ছে ভাইয়া, তুমি প্রতিবিম্ব বা চিত্র আর্ট করে হচ্ছে কি তুমি এটার উত্তর দিতে পারো। আমরা হচ্ছে এই ক্ষেত্রে যদি বিবর্ধন নির্ণয় করি, এম ইজ ইকুয়াল টু কত? এটা কি অবাস্তব বিম্ব, তাহলে মাইনাস ভি বাই ইউ, তাই না? তাহলে মাইনাস ভির মান কত? ভির মান হচ্ছে কত? -6। ইউ এর মান হচ্ছে কত? ইউ এর মান হচ্ছে কত? 15, তাই না? ইউ এর মান হচ্ছে 15। তো এইখান থেকে এম, এই যে এম, তাহলে হচ্ছে কত? 0.4, তাই না? এত সেন্টিমিটার। সামনে কি? সামনে হচ্ছে কি প্লাস, কেন বলো তো? এই যে দেখো, এইখানে হচ্ছে সূত্রের মাইনাস, আর এই যে ভির মান মাইনাস। আমরা কিন্তু ভির মান, এই মাইনাস ভির মান যেটা পাইছি সেটাই বসাবো, আর এটা তো আমাদের অবাস্তব বিম্ব হওয়ার জন্য যে সূত্রের মাইনাস, ফলে মাইনাসে মাইনাসে কেটে গিয়ে প্লাস। ওকে, তাহলে এইখানে দেখো তো ভাই, এইখানে কি হইলো? এইখানে হচ্ছে এম এর মান কি হইলো? এম এর মান হচ্ছে কি একের চেয়ে ছোট না? এম এর মান যদি একের চেয়ে ছোট হয়, তাহলে প্রতিবিম্বের আকার কি রকম? প্রতিবিম্বের আকার হচ্ছে কি বস্তুর চেয়ে ছোট না? বস্তুর চেয়ে ছোট, ঠিক আছে? বস্তুর চেয়ে ছোট। ওকে, তাহলে এইটা যদি এই পর্যন্ত বুঝে থাকো, তোমাদের এই ঘ নাম্বারটাও হচ্ছে এইটার মতোই একটা উত্তর। সেটা হচ্ছে কি, আমি তোমাদের এই যে এইখানে একটা জিনিস দেখাইছি, তোমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে মনে আছে কিনা, এই যে তুমি বস্তুটাকে অসীমের মাঝখানে যেখানেই রাখো না কেন, অবস্থান হবে কি ফোকাস এবং মেরুর মাঝে। ঠিক আছে, তো ফোকাস এবং মেরুর মাঝখানে তুমি যেখানেই রাখো, সেখানেই হচ্ছে কি তোমার বস্তুর যে আকার তার চেয়ে বিম্বের আকার কি হবে? ছোট হবে। বস্তুর যে আকার তার চেয়ে বিম্বের আকার কি হবে? অবশ্যই ছোট হবে।
ঠিক আছে, বস্তুর আকার কি হবে, বিম্বের আকারের চেয়ে ছোট হবে। তো এই ক্ষেত্রে কি হয়, যখন তোমার হচ্ছে এরকম করে যত আমরা পিছনের দিকে আনবো তখন কি হবে, তখন হবে এটা তত ফোকাসের কাছাকাছি আসবে, কি হবে, তত ফোকাসের কাছাকাছি আসবে। যদি তোমাদের এইখানে এরকম একটা চিত্রটাই দেখাই, যে কই গেল, এই ক্ষেত্রেই ধরো এইটা হচ্ছে সেই দর্পণটা। ওকে, আমি বোঝানোর জন্য দেখাইতেছি, ঠিক আছে, তোমরা হচ্ছে প্রশ্নটা পড়লে বুঝে যাবা, আমি জাস্ট খালি বুঝাইতেছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি, ধরো এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, ধরো এটা হচ্ছে ফোকাস, ঠিক আছে। তো এইখান থেকে যখন তুমি একটা আলোক রাশি পাঠাইতেছো তখন ধরো এর বিম্বটা গঠিত হইলো এইখানে, ঠিক আছে, তখন এর বিম্ব গঠিত হলো কি এইখানে। যখন তুমি আবার এইখান থেকে পাঠাইতেছো তখন এর বিম্ব আর একটু সামনে আগাই গেল। ওকে, যখন তুমি আবার এইখান থেকে পাঠাইতেছো তখন তার বিম্ব আর একটু, আমি জাস্ট এইখানে ইয়া বড় দেওয়াতে তোমরা আবার ভাবিও না যে এখানে বড় বিম্ব গঠিত হচ্ছে। যত ফোকাসের কাছে আসবে তত কি বিম্ব তো ছোট হবে, তাই না। এটা এ যদি দেই, এটা বি, এটা সি। তো এ এর জন্য ধরো বিম্ব এইখানে হইলো, এটা এ প্রাইম দিলাম। বি এর জন্য বিম্ব ধরো এইটা হইলো বি প্রাইম দিলাম। সি এর জন্য ধরো এইখানে হইলো সি প্রাইম। এইভাবে যত কাছে আসবে ভাইয়া তত ফোকাসের কাছাকাছি আসবে, অর্থাৎ যত দূরে যাবা তত প্রতিবিম্বটা কি হবে, ফোকাসের কাছাকাছি আসবে। ফলে বিম্বের আকার কি, অবশ্যই ছোট হবে, বিম্বের আকার কি হবে, ছোট হবে। এইভাবে আস্তে 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 যেতে যেতে যদি তুমি কোনোদিন অসীমে চলে যাও, অসীম থেকে পাঠাও, তাহলে সেটার আলোক রশ্মি কোথায় হবে, ফোকাসে আসবে, এবং তার ইয়া হবে কি, অত্যন্ত ক্ষুদ্র। তো তোমার এইখানে প্রশ্ন যেটা বলছে যে 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব কি, কখনোই না। 10 সেন্টিমিটারের বেশি দূরত্বে তুমি কখনোই বিবর্ধিত বিম্ব পাবা না। অর্থাৎ তুমি যত বেশি দূরে যাবা তত হচ্ছে কি বিম্বের আকার আস্তে আস্তে কি হবে, ছোট হতে থাকবে, ঠিক আছে, তত হচ্ছে কি বিম্বের আকার আস্তে আস্তে ছোট হতে থাকবে। তো এইটুকু যদি বুঝে থাকো ভাইয়া, তাহলে তোমাদের হচ্ছে এইখানে যদি এইটুকু বুঝে থাকো, আশা করি এই ম্যাথটাও তোমরা বুঝছো। তাহলে এবার এই ম্যাথটা দেখো ভাইয়া, দর্পণটির সামনে কত দূরে বস্তু রাখলে, কি কত দূরে, অর্থাৎ ইউ এর মান বার করতে বলছে, কত দূরে বস্তু রাখলে বস্তুর আকারের 3 গুণ বিবর্ধিত, মানে কি এম এর মান দেওয়া আছে। এবার কি বলছে, বাস্তব বিন্দু পাওয়া যাবে, মানে কি এটা বাস্তব বিম্ব, তোমার হচ্ছে বাস্তব বিম্ব যে গঠিত হবে সেটা আবার বলে দেওয়া আছে, ঠিক আছে, এই যে বাস্তব বিম্ব। তো এখানে তোমার কি কি দেওয়া আছে সেটা আগে লিখো। তোমাকে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, তাই না, বক্রতার ব্যাসার্ধ আর দেওয়া আছে, সেটা হচ্ছে কত, 30 সেন্টিমিটার। এটা অবশ্যই অবতল দর্পণ, তাই না। এফ ইজ ইকুয়াল টু কত, তাহলে 30/2 সমান হচ্ছে কত, 15 সেন্টিমিটার। এইটুকু তোমার দেওয়া আছে, ঠিক আছে। আবার তোমার এম দেওয়া আছে কত, এম দেওয়া আছে কত, 3, তাই না। তুমি কি জানো ভাইয়া, তুমি বাস্তব বিম্বর ক্ষেত্রে এম এর, এই যে বলে দিচ্ছে বাস্তব, তাহলে বাস্তব বিম্বর ক্ষেত্রে কি দেওয়া আছে জানো তুমি, ভি/ইউ, তাই না। তুমি ভি/ইউ যদি জানো তাহলে এম এর মান কত, 3, ভি, ইউ এর মান কত তুমি জানো না, ভির মানও তুমি জানো না, তাহলে তুমি কি লিখতে পারো, ভি ইজ ইকুয়াল টু 3 ইউ লিখতে পারো, পারো না। তো এখন তুমি এখানে তোমার জানা সূত্র 1/f ইজ ইকুয়াল টু 1/ইউ প্লাস 1/ভি। তো 1/f, 1/ইউ এর মান কত ভাইয়া, ইউ সমান হচ্ছে ইউ ইয়ে লিখলাম, ভির মান কত, এই যে ভি সমান হচ্ছে কি আমরা লিখতে পারি 3ইউ, ঠিক আছে, 3ইউ। ওকে, তাহলে এখানে 1/f এর মান কত, 15। এটা যদি লসাগু করি এটা কত, 3ইউ, তাই না, তাহলে এখানে থাকে 3 প্লাস 1, তাহলে এখানে কি থাকতেছে, 4 ভাগ হচ্ছে কত, 3ইউ, 1/15, তাই না। এখানে সাইডে লিখি কত, 4×15 = 60, 3ইউ ইজ ইকুয়াল টু কত, 60, তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত, 20, 20 সেন্টিমিটার। তাহলে কত দূরে বস্তু রাখা লাগবে ভাইয়া, 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখা লাগবে দর্পণ থেকে, এই যে পি থেকে এইখানে রাখা, সরি পি থেকে কোথায় রাখা লাগবে, 20, এইটুকু হচ্ছে কত, 15, আর এইটুকু এইখানে এইদিকে আসলে সেটা হচ্ছে কত, 5। অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখা লাগবে, কোথায় রাখা লাগবে, বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে যদি আমরা কোনো বস্তু রাখি তাহলে কত গুণ বিবর্ধিত বিম্ব পাবো, 3 গুণ বিবর্ধিত বিম্ব পাবো, ঠিক আছে। কত সেন্টিমিটার দূরে রাখা লাগবে, 20 সেন্টিমিটার দূরে রাখলে আমরা কত গুণ বিবর্ধিত বিম্ব পাবো, 3 সেন্টিমিটার বিবর্ধিত বিম্ব পাবো, সরি 3 গুণ বেশি বিবর্ধিত বিম্ব পাবো। ওকে, তো এইটা যদি তুমি বুঝে থাকো, এবার তোমার ঘ নাম্বারে কি বলছে, উদ্দীপকে উল্লেখিত দর্পণে একই বিবর্ধনে অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কি বলছে, এই দর্পণে একই বিবর্ধনে অর্থাৎ 3 গুণ বেশি বিবর্ধন, অর্থাৎ বিবর্ধনের মান কত হবে, 3 গুণ, অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কি না তোমাকে কি বলছে, গাণিতিক ভাবে দেখাইতে বলছে। প্রথম কথা হচ্ছে
তুমি এইখানে অবাস্তব বিম্ব পাবা, অবতল দর্পণে তুমি অবাস্তব বিম্ব পেতে পারো, কিন্তু সেই অবাস্তব বিম্ব পাওয়ার জন্য তোমাকে দর্পণের কোথায় বস্তু রাখা লাগবে বলতো? ফোকাস এবং মেরুর মাঝখানে যদি তুমি বস্তু রাখো তাহলেই তো তুমি কি অবাস্তব বিম্ব পাবা, তাই না? তো এই ক্ষেত্রে তোমাকে যেহেতু গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে, তাহলে তুমি গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। এইটাই আমি যদি এইখানে এখন লিখি, তুমি জানো কি এম ইজ ইকুয়াল টু কি জানো তুমি? অবাস্তব বিম্বের ক্ষেত্রে মাইনাস ভি বাই ইউ, তাই না? এম এর মান কত? 3 মাইনাস ভি বাই ইউ। তাহলে এইখান থেকে কত? 3u মাইনাস 3u সমান আমরা কি লিখতে পারি? ভি লিখতে পারি না? লিখতে পারি তো, তাই তো? ভি ইজ ইকুয়াল টু কি? মাইনাস 3u। এবার তুমি তোমার পরিচিত সূত্র লেখো, 1/f ইজ ইকুয়াল টু 1/u প্লাস 1/v। তো 1/f এর মান কত তোমার একটু জানোই, তুমি 15 পাইছো, তাই না? এই যে 15, ঠিক আছে? 15 প্লাস হচ্ছে ইজ ইকুয়াল টু, সরি, ইজ ইকুয়াল টু 1/u। ভির মান হচ্ছে কত? ভির মান হচ্ছে কত? -3u, তাই না? -3u। তো এই মাইনাসের কারণে এখানে চিহ্ন বদলে যাবে। আমি এগুলো একবারেই করতে পারি, কিন্তু তোমাদের জন্য মাঝে মাঝে মনে হয় যে তোমরা আবার হঠাৎ করে বুঝবা না নাকি। তো এইটুকু যদি হয়ে যায় তাহলে দেখো তো, এবার 1/15 লসাগু কত? 3u, তাহলে হচ্ছে কত? 3 মাইনাস 1, তাই না? তাহলে 1/15 ইজ ইকুয়াল টু 3u 2, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 3u ইজ ইকুয়াল টু 30, অতএব ইউ ইজ ইকুয়াল টু কত? 10। তাহলে দেখো এখন বস্তুটা কোথায় রাখা লাগতেছে? 10 সেন্টিমিটার, দর্পণের 10 সেন্টিমিটার, এই যে দর্পণ থেকে 10 সেন্টিমিটারের মাঝে, এইটা তো 15 সেন্টিমিটার, তাই না? 15 সেন্টিমিটারের মাঝে যে কোনো, অর্থাৎ 10 সেন্টিমিটার এইখানে রাখলেই হচ্ছে কি অবাস্তব বিম্ব পাবা। আমি তোমাদের বললাম না যে ফোকাস এবং মেরুর মাঝখানে রাখলেই তুমি অবাস্তব বিম্ব পাবা? তো কোথায় রাখলে তুমি 3 গুণ বিবর্ধিত বিম্ব পাবা? দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে রাখলে, অর্থাৎ ধরো এইরকম, এইটুকু ধরো 5, এইটুকু ধরো 10, ওকে? তো এই 10 সেন্টিমিটার দূরে রাখলে তুমি কি পাবা? বিবর্ধিত, 3 গুণ বেশি বিবর্ধিত বিম্ব পাবা, ওকে? এটুকু বুঝছো? এইটুকু যদি বুঝে থাকো ভাইয়া, তো এই অধ্যায়ের আমার মনে হয় না যে আর কোনো তোমাদের হচ্ছে কোনো কিছু বাকি আছে। তোমাদের এইখানে যদি একটু জিনিস বাকি থাকে, সেটা আমার মনে হচ্ছে সেটা যদি হয় তাহলে তোমাদের এইখান থেকে এইটুকু বাকি আছে হয়তো, কিন্তু এই রিলেটেড কোনো মেয়াদ আমি তোমাদের হচ্ছে এখনো পাই নাই। তাও তোমরা হচ্ছে জেনে রাখো, বিবর্ধনের আমি তোমাদের দুইটা সূত্র দেখাইছি না, আরেকটা সূত্র তোমরা একটু এখানে লিখে নাও। সেটা হচ্ছে এম ইজ ইকুয়াল টু এল আই ভাগ হচ্ছে এল ও। এল আই হচ্ছে কি? এল আই হচ্ছে ইমেজ, অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য, কি? বিম্বের দৈর্ঘ্য। আর এল ও হচ্ছে কি? বস্তুর দৈর্ঘ্য, অবজেক্টের দৈর্ঘ্য, ঠিক আছে? বস্তুর দৈর্ঘ্য। আইতে ইমেজ, তো বিম্বের দৈর্ঘ্য, আর হচ্ছে কি বস্তুর দৈর্ঘ্য, অবজেক্ট, ওতে অবজেক্ট, অবজেক্টের লেন্থ, আর এটা হচ্ছে কি ইমেজের লেন্থ। তো এইরকম এই সূত্রটাও তোমরা একটু মনে রাখো, তোমাদের পরীক্ষায় বলতেও পারে যে হচ্ছে এইরকম একটা, ধরে এইরকম একটা চিত্র দিয়ে বললো যে তোমাদের পরীক্ষায় বললো, ধরো এরকম কোন একটা, কোথায় ধরো এইরকম একটা চিত্রই দিল, দিয়ে বললো যে বিম্বের, অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য কত, ঠিক আছে? বিম্বের দৈর্ঘ্য কত, ঠিক আছে? যেমন তোমাদের এই ম্যাথটা, যেমন আমরা 3 গুণের ম্যাথটা করলাম না, ধরো এইখানে বিবর্ধন 3 দিয়ে বলছে যে তোমার হচ্ছে বিম্বের দৈর্ঘ্য কত। তো এইখানে এল আই এল ও, তো এল আই নির্ণয় করতে বলছে ধরো বিম্বের দৈর্ঘ্য 3 গুণন এল ও। তো তোমাকে অবশ্যই এইটার ক্ষেত্রে অবশ্যই তোমাকে অবজেক্টের দৈর্ঘ্য দেওয়া থাকবে, অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য ধরে দিল তোমার 15 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে ইমেজের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে না? 3 গুণন 15, ঠিক আছে? 45 সেন্টিমিটার, ওকে? বুঝছো কি করছি? তো এইটুকু যদি বুঝে থাকো ভাইয়া, অথবা তোমাকে কি বললো, অথবা তোমাকে ইমেজের দৈর্ঘ্য দেওয়া থাকলো, অথবা কি বললো যে ইমেজ দেওয়া আছে 45 সেন্টিমিটার, আবার বিবর্ধন দেওয়া আছে যে 3, তুমি বা ম্যাথ করে তুমি বার করলা যে বিবর্ধন 3 পাইছো, ঠিক আছে? তো তোমাকে বলতেছে যে এবার অবজেক্টের দৈর্ঘ্য নির্ণয় করো। তোমাকে দেওয়া আছে ইমেজের দৈর্ঘ্য, আবার তুমি ম্যাথ সলভ করে পাইছো হচ্ছে কি বিম্বের দৈর্ঘ্য, যেমন এই সূত্র দিয়ে, এই যে 1/, এই সূত্র দিয়ে ধরো তুমি হচ্ছে কি পাইছো, এই সূত্র দিয়ে তুমি বিবর্ধনের মান পাইছো, ঠিক আছে? তাহলে তোমাকে বলতেছে এবার তাহলে বস্তুর দৈর্ঘ্য কত ছিল, তাহলে বস্তুর দৈর্ঘ্য কত হবে? এল আই ভাগ হচ্ছে কত এম ইজ ইকুয়াল টু কত এল ও, তাই না? তাহলে এখানে এম এর মান কত? 3, তাহলে 3×15 = 45, অর্থাৎ কি 15, ঠিক আছে? বুঝছো? তো এইখানে এই সূত্রটা তোমরা একটু মনে রাখো, তাহলে হচ্ছে আশা করি যে হচ্ছে তোমরা হচ্ছে পরীক্ষার হলে পারবা। তো এইরকম ম্যাথ তোমাদের কাছে আসলে যাতে তোমাদের অপরিচিত না লাগে, তাই হচ্ছে আমি এই সূত্রটাও তোমাদের দেখাই দিলাম। এটা হচ্ছে কি বিম্বের ইমেজ, অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য প্লাস হচ্ছে কি অবজেক্টের দৈর্ঘ্য, ঠিক আছে?
তো এই ম্যাথটুকু দিয়ে তুমি কি করতে পারবা, বস্তুর দৈর্ঘ্য বা হচ্ছে কি বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবা। সেখান থেকে তুমি বিবর্ধন থেকে তুমি এই সূত্র ব্যবহার করে সমাধান করে বের করতে পারবা। পরবর্তীতে যদি তোমাদের এই অধ্যায়ের কোনো ম্যাথ নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে হচ্ছে তোমরা কি করবা, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল বা হচ্ছে ফেসবুকে কমেন্ট করলে আমরা হচ্ছে সেই ম্যাথটা সলভ করে দিব ইনশাল্লাহ। তো এই অধ্যায়ে আর কোনো কঠিন কিছু নাই। তো এই অধ্যায়ের ম্যাথ যদি তুমি ভালোভাবে ভাইয়া করতে চাও, বা তোমার যদি এই অধ্যায়ের ম্যাথ খুব সহজ লাগাইতে চাও, তাহলে ভাইয়া তুমি বেশি কিছু না, তুমি জাস্ট হচ্ছে এই পেজে আমি যা লিখছি, এই পেজে আমি যা লিখছি, ঠিক আছে, আর এই পেজে আমি যা লিখছি, তুমি এই দুইটা পেজ একটু মনে রাখিও, কোথায় মাইনাস কোথায় প্লাস, কখন কোনটা হচ্ছে, এই যে কখন কোনটা ফোকাসের ক্ষেত্রে কোনটা হচ্ছে, বাস্তব অবাস্তবের ক্ষেত্রে ভির মান কি হচ্ছে, বিবর্ধনের ক্ষেত্রে কখন মাইনাস ব্যবহার করতেছি কখন প্লাস ব্যবহার করতেছি, এই কয়টা যদি জিনিস তুমি মনে রাখো ভাইয়া, আর হচ্ছে এই যে রুল অফ সিক্স বা এই যে ছয়ের যে সূত্রটা, সেইটা যদি তুমি মনে রাখো যে কখন ছয় মিল করার জন্য আমার কখন কি করা লাগতেছে, এই জিনিসটা যদি তুমি মনে রাখো ভাইয়া, তাহলে আমি আশা করি এই অধ্যায়ে তোমাকে কোনোভাবেই কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তো আশা করি এই অধ্যায়ে সবকিছু তোমাদের ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি তোমাদের এই অধ্যায় নিয়ে কোনো কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা আমাদের জানাবা। তো পরবর্তী কোনো একটা অধ্যায় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।